গুড মর্নিং স্টুডেন্ট। তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছো, তো তোমাদের আমি দুই একটা কথা বলছি। আজকে তোমাদের আমি বিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার ক্লাসটি করাবো। তো তোমাদের দেখো অনেক রেজাল্ট তোমরা পেয়ে গিয়েছো যারা সেকেন্ড সেমিস্টারে রয়েছো। আমাদের সেন্টারে যারা ক্লাস করেছিলে তাদের রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো। তো যারা ভাবছো শুধুমাত্র নোট নিয়ে পাস করবে, তাদের আমি একটা কথাই বলবো, যারা নোট নিয়েছো তারা নিজেরাই বুঝতে পেরেছো তাদের রেজাল্ট খারাপ হয়েছে। শুধুমাত্র নোট নিয়ে কিন্তু পাস করা যায় না। হ্যাঁ, নোট নিয়ে পাস করা যায় বেশ কিছু সাবজেক্টে, তাই বলে সম্পূর্ণ সাবজেক্টে নয়। আজকে যেই সব বিষয়গুলোর এমসিকিউ রয়েছে, মেজর সাবজেক্টগুলো রয়েছে, সেগুলো তুমি নোট নিয়ে বুঝতে পারবে না। তো সবাইকে বলবো যে যারা যারা এখনও ক্লাস শুরু করোনি, তোমাদের হয়তো জুনের প্রথম সপ্তাহে পরীক্ষা শুরু হয়ে যাবে সেকেন্ড সেমিস্টারে। তো সবাই ক্লাসগুলো ভালো করে করো, এবং যারা ক্লাস করতে পারছো না, দূরে রয়েছো, তারা অ্যাটলিস্ট অনলাইনে ক্লাসগুলো করো। এর পাশাপাশি আমরা ইউটিউবে তো বেশ কিছু ভিডিও নিয়েই আসছি, প্রতিনিয়তই আমাদের ভিডিও আসছে, সেই ভিডিওগুলোও তোমরা দেখো একটু ভালো করে, যথেষ্ট উপকারে আসবে তোমাদের। আচ্ছা, যাই হোক, আজকে আমাদের ভিএসসি যে ক্লাসটি রয়েছে, এর আগে আমরা ভিএসসি কয়েকটি টপিক নিয়ে আলোচনা করেছিলাম। বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, ভারতের জাতীয় কংগ্রেসের উৎপত্তি, এই তিনটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, এবং সাথে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়েও আলোচনা করা রয়েছে। সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। আজকে ভিএসসির ওপর আমাদের সেকেন্ড ক্লাস। এখানে রয়েছে যে ভিএসসির ওপর যে ভারতের ভৌগোলিক অবস্থা, ভারতের নদী এবং পাহাড় পর্বত, এই যে ইউনিটে 1-এর টপিকটা রয়েছে, তো ভারতের ভৌগোলিক অবস্থা এই যে টপিকটা, এখান থেকে প্রশ্ন থাকবেই। আমি যেই প্রশ্নগুলো বলবো এখান থেকে তোমরা 2 থেকে 3টা প্রশ্ন পেয়ে যাবে, 100% বলছি। ভৌগোলিক অবস্থা বলতে আমরা বুঝছি ভারত যে জায়গা রয়েছে তার প্রতিবেশী দেশের সংখ্যা, কোন কোন দেশের সঙ্গে তার কোন সীমানা রয়েছে, ভারতবর্ষের ওপর দিয়ে কোন রেখা গিয়েছে, ভারতবর্ষের উত্তর বিন্দু, দক্ষিণ বিন্দু, পশ্চিম বিন্দু এবং পূর্ব বিন্দুর নাম কি, এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসবে। তো সর্বপ্রথম আমরা যে প্রশ্ন থেকে শুরু করব, যে বলেছে ভারতের উত্তরতম স্থানের নাম কি, ভারতের উত্তরতম স্থানের নাম কি, যে এরপরে ভারতের কোনো জায়গা নেই বলতে পারি, সেটি হচ্ছে জম্মু কাশ্মীরের ইন্দিরা কল। ভারতের উত্তরতম বিন্দু কি? জম্মু কাশ্মীরের ইন্দিরা কল। জম্মু একদম শেষ মাথা, কাশ্মীর টু কন্যাকুমারী আমরা জানি। তো ভারতের উত্তরতম স্থান কি? জম্মু কাশ্মীরের ইন্দিরা কল, কিন্তু ইন্দিরা কল। আর ভারতের দক্ষিণতম স্থানের নাম কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। তাহলে ভারতের উত্তরতম স্থান কি বললাম? জম্মু কাশ্মীরের ইন্দিরা কল, এবং ভারতের দক্ষিণতম স্থানের নাম হচ্ছে কি বললাম? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। তো দেখো, এই যে ইন্দিরা পয়েন্ট রয়েছে সেটি কিন্তু ভারতের নির্দিষ্ট ভূখণ্ড নয়, কারণ এটি জলে ডুবে গিয়েছে। তো যদি শুধু বলে ভারতবর্ষের দক্ষিণতম স্থানের নাম কি, তখনই তোমরা এটা লিখবে। কিন্তু যদি প্রশ্নটা বলে ভারতবর্ষের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থানের নাম কি, তাহলে কী হবে? সেটা হবে তামিলনাড়ুর কন্যাকুমারী। ওই যে প্রথমেই বললাম কাশ্মীর টু কন্যাকুমারী, তাহলে হবে কন্যাকুমারী নির্দিষ্ট ভূখণ্ড। উত্তরতম স্থানের নাম হচ্ছে জম্মু কাশ্মীরের ইন্দিরা কল, দক্ষিণতম স্থানের নাম হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট। কিন্তু যদি বলে নির্দিষ্ট ভূখণ্ডের, তাহলে হয়ে যাবে কন্যাকুমারী। এরপরে ভারতের পূর্বতম স্থান যেটা রয়েছে তার নাম রয়েছে অরুণাচল প্রদেশের কিবিতু, কষিকে কি বসিকে বি তসিকে তু, কিবিতু। ঠিক আছে, ভারতের পূর্বতম স্থান। তারপরে রয়েছে ভারতের পশ্চিমতম স্থান, এটা হবে গুজরাটের গুহারমতি বা বনগাঁও। কি বললাম? পশ্চিমতম স্থান হচ্ছে গুজরাটের গুহারমতি বা বনগাঁও, এবং পূর্বতম স্থান কি বললাম? অরুণাচল প্রদেশের কিবুতি। এরপরে আমাদের যে রেখাগুলো রয়েছে, কোন প্রণালী ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করেছে, কোন প্রণালী ভারত থেকে শ্রীলঙ্কাকে পৃথক করেছে, এটা হবে পক প্রণালী। পক প্রণালী, তোমরা নামটার সঙ্গে পরিচিত। কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে? পক প্রণালী। কোন উপসাগর ভারতকে শ্রীলঙ্কা থেকে পৃথক করেছে? এটা হবে মান্নান উপসাগর। মান্নান উপসাগর ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে। এরপরে আমরা পড়ব যে রেখাগুলো, ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমারেখা রয়েছে, গুরুত্বপূর্ণ একটি লাইন, সেটিকে বলে রেড ক্লিফ লাইন। ভারত এবং পাকিস্তানের মধ্যে যে সীমারেখা রয়েছে সেটির নাম হচ্ছে রেড ক্লিফ লাইন। ভিভিআই প্রশ্ন, রেড ক্লিফ লাইন।
ভারত এবং চীনের মধ্যে যে লাইনটি রয়েছে সেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন। কি লাইন বললাম? ম্যাকমোহন লাইন। ভারত এবং আফগানিস্তানের মধ্যে যে লাইন রয়েছে সেটি হচ্ছে ডুরান্ড লাইন। এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সীমারেখা রয়েছে সেটি হচ্ছে 3 বিঘা করিডোর। এই 4টা প্রশ্ন জানতে হবে। ভারত এবং পাকিস্তানের মধ্যে রেড ক্লিফ লাইন, ভারত এবং চীনের মধ্যে ম্যাকমোহন লাইন, ভারত এবং আফগানিস্তানের মধ্যে ডুরান্ড লাইন, ভারত এবং বাংলাদেশের মধ্যে 3 বিঘা করিডোর। তারপরে বলেছে ভারতে কোন রাজ্যের সঙ্গে সবথেকে বেশি সংখ্যক রাজ্যের সীমানা রয়েছে? দেশ নয় কিন্তু, ভারতের কোন রাজ্যের সঙ্গে বেশি রাজ্যের, ভারতের অভ্যন্তরেই কোন রাজ্যের সব থেকে বেশি সীমানা রয়েছে? এটি হবে উত্তরপ্রদেশ, 8টি রাজ্যের সীমানা রয়েছিল। এবং এরপরে রয়েছে সেকেন্ডে আসাম, 7টি। তাহলে সব থেকে বেশি সীমানা কার রয়েছে? উত্তরপ্রদেশের 8টি। পরের প্রশ্ন, আমরা জানি কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, এই যে রেখাগুলো রয়েছে, কর্কটক্রান্তি রেখা আমরা পড়েছিলাম জিওগ্রাফিতে 33.5 ডিগ্রি উত্তর, মকরক্রান্তি 33.5 ডিগ্রি দক্ষিণ, তারপরে সুমেরুবৃত্ত 66.5 ডিগ্রি উত্তর, কুমেরুবৃত্ত 66.5 ডিগ্রি দক্ষিণ, ঠিক আছে। তারপর হচ্ছে উত্তর মেরু 90 ডিগ্রি উত্তর, দক্ষিণ মেরু 90 ডিগ্রি দক্ষিণ। এই যে রেখাগুলো, এখান থেকে প্রশ্ন আসে। কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষের কটি রাজ্যের উপর দিয়ে গিয়েছে? 8টি রাজ্য। মাথায় রেখো, 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। কোন কোন রাজ্য? এটা প্রশ্ন আসার মতনও নয়, ঠিক আছে, এত বড় প্রশ্ন, শুধু 8টি রাজ্য মাথায় রাখবেন। এবং ভারতবর্ষের কটি রাজ্যের উপর দিয়ে দার্ঘিমা রেখা গিয়েছে? এটা 5টি। কর্কটক্রান্তি হচ্ছে 8টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে এবং দার্ঘিমা রেখা হচ্ছে 5টি রাজ্যের উপর দিয়ে গিয়েছে। পরের প্রশ্ন, কোন স্থানে স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়? আমরা জানি যে এক এক জায়গা থেকে এক এক জায়গার স্থানের সময় পার্থক্য রয়েছে। তো নির্দিষ্ট একটি জায়গাকে ভারতের প্রমাণ সময় ধরা হয় মধ্যবর্তী স্থান, সেটি হচ্ছে এলাহাবাদ। ভারতের কোথাকার স্থানীয় সময় বললাম? এলাহাবাদ। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দার্ঘিমা রেখার মান কত? 82 ডিগ্রি 30 পূর্ব। এটা ছোটবেলায় পড়েছো, 82 ডিগ্রি 30 পূর্ব। তারপরে ভারতের কোন শহরে কর্কটক্রান্তি রেখার সব থেকে কাছে অবস্থিত? ভারতের কোন শহর কর্কটক্রান্তি রেখার সব থেকে কাছে অবস্থিত? এটা হবে ত্রিপুরার উদয়পুর সিটি। ত্রিপুরার উদয়পুর সিটি হচ্ছে উদয়পুর শহর, এটি কর্কটক্রান্তি রেখার সব থেকে কাছে অবস্থিত। এরপরে ভারতবর্ষের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। ভারতবর্ষের ক্ষুদ্রতম রাজ্য গোয়া। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। ভারতের রাজধানী তোমরা জানোই নিউ দিল্লি। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে পাঞ্জাব ও হরিয়ানা উভয় রাজ্যের রাজধানী? চণ্ডীগড়। ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা, প্রতিবেশী রাষ্ট্রের নাম চীন সব থেকে বড়, এবং ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্রের নাম হচ্ছে মালদ্বীপ, ঠিক আছে। তো ভারতের বড় রাজ্য, ছোট রাজ্য, ভারতের প্রতিবেশী বড় রাজ্য, ছোট রাজ্য, এই জায়গাগুলো দেখবে। কর্কটক্রান্তি রেখা কোন রাজ্যের উপর দিয়ে গেছে, কতগুলো রাজ্যের উপর দিয়ে, ভারতের উত্তর পয়েন্টের নাম কি, দক্ষিণ পয়েন্টের নাম কি, এই জায়গাগুলো তোমাদের দেখতে হবে ভারতের ভৌগোলিক অবস্থা থেকে। এই কয়েকটা প্রশ্ন দেখলেই আশা করি তোমরা এখান থেকে 1-2টা প্রশ্ন কি অবশ্যই পাবে। এরপরে আমাদের যে টপিকটা রয়েছে যে নাগরিকত্ব, আমরা মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি এবং নাগরিকত্ব, এই জায়গাগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে নাগরিকত্ব থেকে কি কি প্রশ্ন আসতে পারে তোমাদের ভালো করে শুনবেন। 1 নম্বর প্রশ্ন বলেছে, ভারতের নাগরিকত্বের জন্য ভারতবর্ষে কত বছর বসবাস করতে হয়? 5 বছর। ভারতের নাগরিকত্ব যদি কোনো বিদেশি অর্জন করতে হয় তাকে মিনিমাম 5 বছর ভারতে বসবাস করতে হবে, তখনই তিনি ভারতবর্ষের নাগরিকত্ব অর্জন করতে পারবেন। তারপরে বলেছে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার চিহ্ন, ভারতের নাগরিকত্ব গ্রহণ ও বর্জন সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা রয়েছে কোন আইনে? ভারতের নাগরিকত্ব অর্জন এবং বর্জন সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা রয়েছে কোন আইনে? এটা হবে 1955 সালের ভারত শাসন আইন, ঠিক আছে, 1955 যে আইনটি রয়েছে সেই আইনে। তাহলে ভারতের নাগরিকত্ব আইন পাস কবে হয়? সেম 1955 সালে, 1955, ঠিক আছে। তারপরে বলেছে কিভাবে নাগরিকত্ব অর্জন করা যায় না। দেখো এখানে অপশন দিয়ে দিবে, স্বাভাবিক অপশনটা দেখেই বুঝতে পারবে যে সম্পত্তি ক্রয় করে কোনো সময় নাগরিকত্ব অর্জন করা যায় না। তুমি যদি ভারতের বাইরের দেশের লোক এসে সম্পত্তি ক্রয় করে নেয় তাহলে নাগরিকত্ব অর্জন করতে পারে না। তারপরে বলেছে এই যে নাগরিকত্ব জিনিসটি কোন দেশ থেকে নেওয়া? যুক্তরাষ্ট্রীয়। ভারতের নাগরিকত্ব আইন সর্বপ্রথম কবে সংশোধন করা হয়? পাশ হয়েছিল 1955 সালে এবং সংশোধন করা হয়েছে 1985 সালে। ভারতের সংবিধানে কি ধরনের নাগরিকত্ব কথা বলে? এক নাগরিকত্ব, তুমি রাজ্যের হতে পারো, দেশের, কিন্তু তুমি একটি দেশেরই নাগরিক, ভারতবর্ষেরই নাগরিক, তাহলে
ভারতবর্ষে এক নাগরিকত্ব। ঠিক আছে, ভারতীয় সংবিধানে কোন পার্টে নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করেছে? কোনখানে? সংবিধানের দ্বিতীয় পার্টে নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে। 2000 সালে ভারতের নাগরিকত্ব নিয়ে যে আইনটি পাশ হয়েছিল তার সভাপতি কে ছিল? রতন। ঠিক আছে, রতন কমিটি এটি একটি গঠন করা হয়েছিল। নাগরিকত্ব অর্জন করতে গেলে কত বছর প্রয়োজন? আমি প্রথমের প্রশ্নটা বলেছিলাম যে নাগরিকত্ব অর্জন করতে গেলে ভারতে কত বছর বসবাস করতে হয়, এটা 5 বছর। কিন্তু নাগরিকত্ব অর্জন করতে গেলে ভোটদানের জন্য যেটা হয় 18 বছর লাগে। ভারতের সংবিধানে কত নং ধারায় নাগরিকত্বের কথা বর্ণনা রয়েছে? কত থেকে কত নং ধারায়? 5 থেকে 11 নং ধারায় নাগরিকত্বের কথা বলা রয়েছে। পরবর্তী যে ধারাগুলো সেগুলো মৌলিক অধিকার, তারপরে মৌলিক কর্তব্য, তারপরে নির্দেশমূলক নীতি নিয়ে আলোচনা করা রয়েছে। সংবিধানের দ্বিতীয় পার্টে 5 থেকে 11 নং ধারায় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা রয়েছে। তারপরে প্রশ্ন, এই যে নাগরিকত্ব নীতি কোথা থেকে গৃহীত হয়েছে? কোন দেশ থেকে? এটা হবে গ্রেট ব্রিটেন থেকে। গ্রেট ব্রিটেন থেকে নাগরিকত্ব নীতি গ্রহণ করা হয়েছে। তারপরে বলেছে এই যে 1955 সালে যে ভারতের নাগরিকত্ব আইনের কথা বলা হয়েছে, এখানে নাগরিকত্ব অর্জনের জন্য কয়টি পথের কথা বলা হয়েছে? 6টি রাস্তা রয়েছে নাগরিকত্ব অর্জনের জন্য। ভারতে বসবাসকারী নাগরিকদের জন্য দ্বৈত নাগরিকত্ব আইন পাশ কবে হয়? 2003 সালে। প্রথম নাগরিকত্ব আইন 1955, সংশোধন কবে? 1985, এবং দ্বৈত নাগরিকত্ব আইন 2003। ভারতের যে নাগরিকত্বের বিষয়টি এটি কার হাতেও রয়েছে? এটি কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে। এই 16খানা প্রশ্ন আমি নাগরিকত্ব থেকে বললাম। ঠিক আছে, নাগরিকত্ব আইন কবে পাশ হয়েছিল, নাগরিকত্ব অর্জনের জন্য কত বছর ভারতে বসবাস করতে হবে, কত বছর হলে তুমি নাগরিকত্ব অর্জন করতে পারছো, নাগরিকত্ব আইন কবে পাশ হয়, দ্বৈত নাগরিকত্ব আইন কবে পাশ হয়, নাগরিকত্ব আইনকে কবে সংশোধন করা হয়, কীভাবে নাগরিকত্ব অর্জন করা যায়, কীভাবে নাগরিকত্ব তুমি অর্জন করতে পারবে না, এর বাইরে প্রশ্ন থাকবে না। এবং কোন দেশ থেকে নাগরিকত্ব ধারণাটি নেওয়া হয়েছিল? গ্রেট ব্রিটেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কোন দেশ থেকে নাগরিকত্ব জিনিসটি নেওয়া হয়েছে? গ্রেট ব্রিটেন। এবং কবে ভারতের নাগরিকত্ব আইন পাশ হয়? 1955। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা। তারপর আমি ভৌগোলিক অবস্থা নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, এই দুটো টপিক তোমাদের আলোচনা করে দিলাম আজকে। এর আগের দিন আমরা বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম করেছিলাম। তারপরে কংগ্রেস নিয়ে আলোচনা করা হয়েছিল, মহাবিদ্রোহ নিয়ে আলোচনা করা হয়েছিল। 4টি টপিক আলোচনা করা হয়েছিল। আজকে আমরা নাগরিকত্ব এবং ভারতের ভৌগোলিক অবস্থা নিয়ে আলোচনা করলাম। 6টা টপিক আমাদের হয়েছে। এর পরের দিন আমরা ভারতের নদ নদী এবং পাহাড় পর্বত এই দুটো নিয়ে আলোচনা করব। তো তোমরা ক্লাসের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে। এবং পাশাপাশি একটা কথা আমরা প্রত্যেকটা ভিডিওতে বলছি, দেখো তোমরা আমাদের সাথে তো অবশ্যই রয়েছো, এবং যারা এখন এই চ্যানেলের সাথে যুক্ত হয়নি, অর্থাৎ তোমাদের যারা আশেপাশে বন্ধুবান্ধব রয়েছে, যারা এখনও এই চ্যানেলটি সম্বন্ধে জানে না, তাদেরকে একটু জানিয়ে দেবে যেন তারাও এখান থেকে উপকৃত হতে পারে। কারণ আমরা পরীক্ষার আগে যে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসি সেটা থেকে তোমাদের অসংখ্য প্রশ্ন কমন আসে। পাশাপাশি আমরা প্রতিনিয়তই যে ক্লাসগুলো দিয়ে যাচ্ছি সেই ক্লাস থেকে আশা করছি তোমাদের যথেষ্ট উপকার হয়েছে, যার জন্য আমাদের চ্যানেল এত কম সময়ে এতটা ডেভেলপমেন্ট হয়েছে। তোমরা আমাদের পাশে থাকবে। পাশাপাশি আরও একটি কথা বলবো, তোমাদের যদি যে কোনো ক্লাসের প্রয়োজন রয়েছে বা যে কোনো নোটের প্রয়োজন রয়েছে, তোমরা আমাদের আগে থেকে বলবে, আমরা সেই নোটগুলো তৈরি করে তোমাদেরকে দিয়ে দিব। সবাই চ্যানেলটির সাথে যুক্ত থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।